অ্যাস্ট্রে উপহার দিয়ে মেয়েটি বলেছিল, যখনই স্মোক করবি এটাকে ব্যবহার করবি, আমাকে ছুঁয়ে বল, করবি তো? টোল ধরানো নরম গালখানি টিপে রজত বলেছিল, করবো রে পাগলি, করবো। আস্তে আস্তে স্মোক করা কমল রজতের। ঘরের বাইরে বেরোলে ধূমপান করা হতোই না প্রায়, কারণ বাইরে বেরিয়ে প্যান্টের পকেটে শুধু শুধু একটা অ্যাস্ট্রে বহন করে চলাটা নিরর্থক। রজত এক কথার মানুষ, কথা দিয়ে কথার খেলাপ করাটা তার কাছে পাপ, নিকৃষ্ট। তবে ঘরে বসে সুখটানে ঘাটতি হতো না রজতের। সেক্ষেত্রে অ্যাস্ট্রেটিও ব্যবহার করতো সে সহজেই। সেদিন ঘরে সে একলা, খোলা জানলা দিয়ে মৃদু হাওয়া শীতল করছে ঘরটাকে। রজত সাদা কাগজে লিখছে ভিন্ন এক জীবন নাটক। তার বাঁ হাতে 2 আঙুলে বন্দি জ্বলন্ত সিগারেট। ছাইগুলি নিশ্চিন্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল তাদের পরিচিত আশ্রয়ে, সেই অ্যাস্ট্রেতে। এমন সময় এক মুঠো সাহচর্য গায়ে মেখে প্রবেশ করল পিয়ালি। এসে বসল সে রজতের পাশে। ওর গায়ের গন্ধটা রজতের ভীষণ পরিচিত, প্রিয়, অনেকটা নিকোটিনের মতো। তবে সেই অর্থে কোনোদিনও স্পর্শের ঘনিষ্ঠতা হয়নি তাদের, কারণ সেভাবে কেউই ভেবে দেখেনি তারা নিজেদের সম্পর্কের সমীকরণটি অন্যভাবে। হয়তো বিপরীত লিঙ্গের এইরূপ নির্ভেজাল বন্ধুত্বে অব্যক্ত চাহিদাগুলো মুখ ফুটে কেউ প্রকাশ করতে পারে না। ঠাট্টা তামাশা, গালিগালাজ সব কিছুই চলত দুজনার মধ্যে, তবে দস্যিপনা ধৃষ্টতা দেখায়নি কেউই। কথায় কথায় একটি ঠাট্টার মূল অনুসরণ করে ঢলে পড়ল পিয়ালি রজতের কাঁধে। রজত গম্ভীর স্বরে বলল, বিরক্ত করিস না। কথাটি শুনে আরও রসদ পেয়ে গেল পিয়ালি। বলল, আজ তোকে কিছুতেই লিখতে দেব না। অবাক হয়ে গেল রজত, প্রশ্ন করল, কেন? কোনো উত্তর এলো না পিয়ালির তরফ থেকে। আবার মাথা নুইয়ে দিল সে ছেলেটির কাঁধে। দুষ্টু মিষ্টি হাসিতে অভিবাদন জানাচ্ছিল মেয়েটি, বা হয়তো উপহার দিতে চাইছিল অন্তহীন আশকারা। স্পর্ধা দেখালো রজত। পিয়ালির এক মাথা চুলের গোছ টেনে তাকে কাছে আনলো সে। একদমই তৈরি ছিল না পিয়ালি। ব্যথা পেয়ে ফুঁপিয়ে উঠল সে। মেয়েটির চোখের মণি দুটো দেখছিল রজত প্রাণ ভরে, দৃষ্টি অপলক, কাঁপছে মাঝে মধ্যে। হাতের আঙুলগুলি অনেকটা আলগা করে দিল রজত। দূরত্ব কমেছে অনেকটা দুজনের। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল দুজন একে অন্যের দিকে। বিন্দু বিন্দু ঘাম জমেছে পিয়ালির কপালে। ওর উষ্ণ নিঃশ্বাসে বিভোর হয়ে যাচ্ছিল রজত। চোখ বন্ধ করে নিয়েছে পিয়ালি। কোনো এক অতিচুম্বকীয় আকর্ষণে ধেয়ে যাচ্ছিল, বয়ে যাচ্ছিল রজত। ছেলেটির অশান্ত ঠোঁট স্পর্শ করলো তার বান্ধবীর জোড়া ঠোঁটকে। জাপটে ধরল পিয়ালি রজতকে। একটা নিঃশ্বাস ফেলে আরও বেশ কয়েকবার চুম্বনের শিলমোহর বসালো রজত পিয়ালির নরম ঠোঁটে। কম্পমান স্বরে ফিসফিসিয়ে পিয়ালি বলেছিল, ছাড় আমাকে প্লিজ, একদম না আর। রজত যেন শুনেও শুনল না। পিয়ালির নরম কোমরখানে জড়িয়ে মুখ রাখল সে তার গলার কিছুটা নিম্নে। কেঁপে উঠল মেয়েটির শরীর। সহসা অপ্রত্যাশিতভাবে ছন্দপতন ঘটালো একটা মোবাইলের অস্বস্তিকর রিংটোন। ঘাড় ঘুরিয়ে কয়েক মুহূর্ত পিয়ালি তাকিয়েছিল পাশের সোফায় রাখা মুঠো ফোনটার দিকে। আলগা করল রজত তার বাহুবন্ধন। যেন সম্বিত ফিরল মেয়েটির। রজতকে ছেড়ে চটপট নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করলো সে। কথা বলতে বলতে ধীর পায়ে সে চলে গেল ঘরের এক কোণে। ভেসে আসছিল অন্য প্রান্তের থেকে অস্পষ্ট কিছু কথা, আর এপার থেকে যা শুনতে পেল রজত পিয়ালির মুখে, আমি ঘরেই আছি। না না, আসলে শরীরটা ভালো নেই। না গো, তেমন কিছু না, তুমি চিন্তা করো না। আচ্ছা, পরে কথা বলি, মোবাইলে একদম চার্জ নেই, রাখলাম। ও, ইটস ওকে, মিস ইউ টু ডিয়ার। ফোনটা ডিসকানেক্ট করে তাকালো পিয়ালি রজতের দিকে। ছেলেটির অনুমান ঠিকই ছিল। কল করেছিল বিভাস, পিয়ালির মনের মানুষ, তার বয়ফ্রেন্ড। অপরাধীর মতো দাঁড়িয়েছিল রজত। পিয়ালি চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। কেউই বুঝতে পারছিল না তাদের সাথে আসলে কী ঘটেছিল। নিছকই দুর্ঘটনা, হরমোনাল চাহিদার প্রতিফলন, নাকি বোকা বোকা সুপ্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। রজত চেষ্টা করলো এগিয়ে যাওয়ার, কিন্তু পিয়ালি চোখের জল মুছেই দরজা খুলে বেরিয়ে পড়ল। পেছন থেকে চিৎকার করে ডাক দিল ছেলেটি, কিন্তু পিয়ালি ফিরল না। সেদিন রাতে বিছানায় ছটপট করেছিল রজত। যথাসাধ্য চেষ্টা করেও ঘুমকে কাছে টানতে পারছিল না সে। বারবার বিকেলের ঘটে যাওয়া মুহূর্তগুলো চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল তার। একটা নিছক মুহূর্ত এতদিনের বন্ধুত্বে ফাটল ধরাতে পারে তা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। ভীষণ কষ্ট হচ্ছিল তার। বিভাস আর পিয়ালির সম্পর্ক হাতে গোনা কয়েক মাসের।
পিয়ালি নিজের প্রেমিক সম্পর্কে রজতের কাছে কিছুই গোপন করেনি। ভীষণ বিশ্বাস করত সে রজতকে, হয়তো নিজের থেকেও বেশি। যেদিন লাজুক হেসে মেয়েটি রজতকে তার বিভাসের সাথে সম্পর্কের কথা জানায়, সেদিন না জানি কেন বুকের বাদিকটা চিনচিন করে উঠেছিল তার। বুঝতে পারেনি অবুঝ ছেলেটি তার যথাযথ কারণ। হয়তো সে আজ কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছে। তারই তো বান্ধবী, কত আনন্দ ভাব ও ঝগড়ার সাক্ষী তারা দুজনে। তাহলে কিসের এত সংশয়? মনকে অনেক বুঝিয়ে ফোন করলো রজত। বোধহয় ফোনটা ধরে বুকের মাঝে রেখে দিয়েছিল পিয়ালি। সে অপেক্ষায় ছিল কোনো কিছুর জন্য। প্রথম রিং হয়ে গেল টানা। দ্বিতীয় রিং হতেই কল রিসিভ করলো মেয়েটি। ফোনের দুই প্রান্ত স্তব্ধ। ধীর গলায় রজত বলল, ডিনার হয়েছে? মৃদুস্বরে উত্তর এলো, আবার নির্বাক কথোপকথনের পরিবেশ। একটু নিজেকে সামলিয়ে পিয়ালি বলল, কাল একটু দেখা করতে পারবি? দুপুরে কফি শপে, যদি তোর সময় হয়। কিছুটা স্বাভাবিক হয়ে রজত বলল, দুপুরে কফি শপে? এত রোদ ঠেঙিয়ে তুই আমার বাড়িতেই আয় না। হঠাৎ অজান্তেই মনের আকাঙ্ক্ষাটি প্রকাশ করে ফেলেছিল সে প্রায়। মানে বলছিলাম, যদি তোর অসুবিধে না থাকে। অবর্ণনীয় অনুরাগের ভঙ্গিতে মেয়েটি আস্তে করে বলেছিল, আচ্ছা বাবা, যাব, এখন ঘুমো দেখি। ফোন রাখল রজত। পিয়ালির প্রত্যেকটি কথা বলার আঙ্গিক রজতের ভীষণভাবে চেনা। সেদিন সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি ছেলেটি। দুপুর গড়িয়েছে। বারান্দার ধারে বেশ কিছুক্ষণ ধরে পায়চারি করছে রজত। না জানি কি বলবে তাকে পিয়ালি। যদি বন্ধুত্বের সম্পর্ক আজই ছিন্ন করে সে চলে যায়। গতকাল রাতের কথা শুনে একদমই তা মনে হয়নি। যদিও গতকাল দুপুরে একদমই ছাড়তে ইচ্ছে করছিল না পিয়ালিকে। তার দেহের ঘ্রাণ যেন ভোলার নয়। কেন যে মনের দুর্বলতার কথা এতদিন বুঝতে পারেনি সে। একটা তৃপ্তি লুকিয়েছিল মেয়েটির স্পর্শে। তা যেন তোলপাড় করেছিল রজতকে রন্ধ্রে রন্ধ্রে। সেই বেলার দিকে একটা মেসেজ পেয়েছিল পিয়ালির মোবাইল থেকে। লেখা ছিল, ঠিক সময় চলে যাব, সবটা হয়তো গুছিয়ে বলতে পারবো না, তুই বুঝে নিস। বারংবার ইনবক্সে লেখাগুলো পড়ছিল রজত। আর ভেসে উঠছিল পিয়ালির মিষ্টি মুখখানি তার রাত জাগা চোখের সামনে। ঘড়ির কাঁটা পেরিয়ে গেল মুহূর্তের ছন্দে, কিন্তু পিয়ালি এলো না। বাড়ির পাশে রাস্তায় পথ চলতি মানুষের পায়ের শব্দে সে বারবার উঁকি দিচ্ছিল, এই বুঝি পিয়ালি এসেছে। কিন্তু না, তার হলো না। ছেলেটি শেষ পর্যন্ত পায়নি সেদিন তার বান্ধবীর দেখা। তারপর থেকে রজত আর কোনোদিনও মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। কিছু কিছু নিবিড় সম্পর্কের শেষটা কখনো কখনো রয়ে যায় অমীমাংসিত। এ বাবা, এভাবে গল্পটা অসম্পূর্ণ অবস্থায় শেষ করে দিলেন? আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন লেখকবাবুর এক পুরনো ভক্ত। মুচকি হেসে পাণ্ডুলিপির পাতা গুছিয়ে নিয়ে একটা সিগারেট ধরালেন জনপ্রিয় লেখক শ্রী রজতাভ সেন। সোফায় ল্যাদ খেতে খেতে লেখক মহাশয় বললেন, কেন বাগজি বাবু, আপনার অখুশি হওয়ার কারণ? ভ্রু কুচকিয়ে বাগজি মহাশয় বললেন, সে কি মশাই, আপনি নিজে কারণটা বুঝতে পারলেন না? নারী পুরুষের এমন অসামান্য সমীকরণ যা কিনা প্রকাশ হওয়ার সাথে সাথেই শেষ। তাছাড়া দুটো চরিত্রকেই তো আধারে রেখে দিলেন চিরতরে, আর ক্লাইম্যাক্সে রেখে দিলেন জমাট বাঁধা আধার। না না, এ আপনার বড্ড অবিচার। ধরুন ভিন্ন স্বাদের একটি অসমাপ্ত গল্প, পাঠকদের ইচ্ছে হলে গ্রহণ করবে, নতুবা নিরাশ হয়ে ফেলে দেবে আস্থা করে, তার বেশি তো কিছু হবে না। নিজের মেজাজি আঙ্গিকে পায়ের ওপর পা তুলে মিষ্টি হেসে বলে উঠেছিলেন রজতাভবাবু। বাকি কথা শেষ করে সেদিনের মতো বিদায় নিয়েছিলেন বাগজিবাবু। জানালা খুলে ঘর অন্ধকার করে সিগারেট ধরালেন লেখকবাবু। বিকেলের পড়ন্ত আলো শেষবারের মতো বিদায় জানাচ্ছিল ঘরটাকে। রজতাভবাবু চিন্তা করছিলেন, মিস্টার বাগজির কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। সত্যি তো, এভাবে অসম্পূর্ণ থাকবে গল্পটি। সেদিন বিকেলে রজত পিয়ালি দেখা পেয়েছিল, তবে একটু ভিন্নভাবে। অধৈর্য অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল সে। বাস রাস্তার মুখে দেখেছিল মানুষের জটলা। খবর পেয়ে শিউরে উঠেছিল তার সর্বাঙ্গ। দেখেছিল পিচ রাস্তায় চাপ চাপ রক্ত। পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটেছিল স্থানীয় নার্সিংহোমে। দেখেছিল সাদা কাপড়ে মোড়া পিয়ালির রক্তাক্ত মৃতদেহ। ঝড়ের গতিতে এগিয়ে আসা বাসটি তছনছ করে দিয়েছিল সেদিনের রজতের স্বপ্নটিকে। পথ দুর্ঘটনায় চিরতরে বিদায় নিয়েছিল মেয়েটি।
তারপর অনেক সময় জল গড়িয়েছে, কেটেছে শীত বসন্ত, এসেছে লালিত্যের ছোঁয়া, এসেছে বহু প্রলোভন, কিন্তু কোনো কিছুই আর সেভাবেই পরিবর্তন করতে পারেনি রজতকে। লেখক রজতাভবাবু ওরফে রজত আজও নিজের বান্ধবীর সেই উপহারস্বরূপ পাওয়া সেই অ্যাস্ট্রোটি ব্যবহার করেন। পিয়ালি যেন আজও তার পাশে আছে, তার সাথে জড়িয়ে আছে স্মৃতি হয়ে। বহু বছর পর আবারও একবার ভিজে গেল লেখক মহাশয়ের দু চোখ।